নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাব দীপ্তেশ দাসের কলমে একটি অনবদ্য সৃষ্টি, এটুকুই অনেক। একটি মিষ্টি প্রেমের গল্প। ঊর্ধ্বশ্বাসে সাইকেল চালিয়ে ছুটছিল অভিক। ঘড়িতে 4:20 বেজে গিয়েছে। আর 10 মিনিটের মধ্যে তাকে পৌঁছতেই হবে, না হলে চাকরিটা আর থাকবে না। কিন্তু তার দোষ নেই। সকাল থেকে বিকেল একটি দোকানে কাজ করে সে। তারপরে 4:30 থেকে এই ডেলিভারি বয়ের কাজ। কিন্তু দোকান মালিক আজকে এতটা দেরি করিয়ে দিল। চাকরিটা গেলে খুবই বিপদে পড়বে ও। সমস্ত সংসারের দায়িত্ব ওর কাঁধে। ওর অসুস্থ মা, ওর বাবা মারা গিয়েছে আজ 4 বছর হলো। উচ্চ মাধ্যমিক দেবার পরে কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল, কিন্তু আর এগোতে পারেনি বাবা মারা যাওয়ার কারণে। সংসারের চাপে বেচারা নুয়ে পড়ছে। 7-5 ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গিয়েছিল অভিক। হঠাৎ উল্টো দিক থেকে আসা একটা বাইকের ধাক্কায় ছিটকে পড়ল রাস্তার পাশে। বাইকওয়ালা একটা বিশ্রী গালাগালি দিয়ে হু হু করে বেরিয়ে গেল। অভিক পড়ে গেল রাস্তার পাশেতে জড়ো করে রাখা এক স্তূপ বালির ওপরে। ভাগ্যিস এই বালিটা মেরামতির জন্য রাস্তার পাশে এনে রাখা হয়েছিল। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেল অভিক। তারপরে কতক্ষণ পরে জানে না জ্ঞান ফিরল একটি মিষ্টি গলার স্বরে। এই যে শুনছেন, এই যে শুনছেন, তাকান তাকান একটু ভালো করে। চোখ মেলে অভিক দেখতে পেল একটি সুন্দর মুখ। মেয়েটি তার কোলের ওপরে অভিকের মাথাটি রেখে অভিকের মুখের দিকে ঝুঁকে আছে। ইতিমধ্যে মেয়েটি একটি ব্যান্ডেজও বেঁধে দিয়েছে অভিকের মাথায়। মাথার পিছন দিকটা অনেকটা কেটে গিয়েছে। শুনছেন, একটু জল খাবেন? জল। মেয়েটির ড্রাইভার জল এগিয়ে দিল। অভিক কিছুটা জল খেয়ে সুস্থ হলো। মেয়েটি বলল, কি ভাগ্যিস আপনি বালির উপরে পড়েছিলেন। দেখুন তো কি কাণ্ড, কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো। কোথায় যাবেন আপনি? আমি অনেক দূর যাব, আমার দেরি হয়ে গেল, আমি যাই। আমার সাইকেলটা। মেয়েটি তৎক্ষণাৎ প্রতিবাদ করল, কিন্তু মিষ্টি ভাষায়। না না, এখনই কোথায় যাবেন? আপনার সাংঘাতিক চোট লেগেছে, আপনি বাড়ি ফিরে যান। বলেন তো আপনাকে বাড়ি পৌঁছে দিই? না না, তার দরকার নেই। আমার এখন বাড়ি যাওয়া হবে না। আমার সাইকেলটা কোথায়? মেয়েটি ধমক দিয়ে উঠল, একদম অন্য কথা বলবেন না, সোজা বাড়ি যাবেন। আপনার যা অবস্থা, অন্য কোথাও যাওয়া হবে না। কিন্তু আমাকে যে যেতেই হবে। কোনো কিন্তু নয়, যাও, বাড়ি যাও। এই যা, তুমি বলে ফেললাম। অভিক বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মেয়েটির জোরাজোরিতে সাইকেল নিয়ে উল্টো রাস্তায় ফিরল অভিক। যেখানে যাওয়ার ছিল যাওয়া হলো না। কিন্তু একটু পরেই আবার সে তার ডেলিভারি বয়ের গন্তব্যের দিকে চলল। তাকে যেতেই হবে, না গেলে চাকরিটা থাকবে না। কিন্তু এত করেও অভিক বাঁচাতে পারল না চাকরিটা। কেন তার মাথায় ব্যান্ডেজ, কেন তার দেরি হয়েছে, কোনো কথাই শুনতে চাইল না। সেই কোম্পানির মালিক দূর দূর করে তাড়িয়ে দিল। মনোকষ্টে, শারীরিক ব্যথায় ক্লান্ত, বিধ্বস্ত, নিঃশেষিত অভিক ফিরে এলো বাড়িতে। মায়ের চোখে পড়ল ব্যান্ডেজটা। আঁতকে উঠলেন। কিরে, কি হয়েছে? সব কথা খুলে বলল। ছেলের ক্লান্ত মুখ মায়ের বুকে বাজল। তোকে খুব কষ্ট করতে হচ্ছে না রে? আর তোরও কপাল, পড়াশোনাটাও করতে পারলি না। অভিক মাকে সান্ত্বনা দেয়, দেখো মা, আমি ঠিক বড় হব, ঠিক একদিন তোমার দুঃখ ঘোচাবো। পাড়ার ওষুধ দোকানের মালিক যে দীপেন কাকু, একটু স্নেহ করেন অভিককে। অভিকের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে এসে দেখে গেলেন তাকে। কিছু ওষুধপত্রও দিয়ে গেলেন। দীপেন কাকুকে টাকাটা মেটাতে গিয়ে পকেটে হাত দিল অভিক। কিন্তু চা,
মানিব্যাগ? মানিব্যাগ কোথায়? তন্ন তন্ন করে খুঁজেও মানিব্যাগটা কোথাও পাওয়া গেল না। দীপেন কাকু বললেন, আচ্ছা আচ্ছা, টাকা দেওয়ার জন্য এত ব্যস্ত হতে হবে না। কে চেয়েছে তোর কাছে টাকা? তুই সুস্থ হ। দীপেন কাকু চলে গেল। অভিকের মাথায় হাত। একে তো চাকরিটা গেল, মানিব্যাগটাও গেল। 700-র মতো টাকা ছিল ওতে। কি হবে এখন? কি করে চলবে? দুশ্চিন্তা যেন অভিকের পিছু ছাড়তেই চাইছে না। 2 দিন পর বিকেলবেলায় ফিরে এসে একটু ঘুমিয়ে পড়েছিল অভিক। হঠাৎ শুনতে পেল কার একটি মিষ্টি আওয়াজ। অভিক, অভিক কি বাড়িতে আছে? ধর্মর করে জেগে উঠল অভিক। স্বপ্ন দেখছে না তো? বাইরে বেরিয়ে দেখে সেই মেয়েটি, যে মেয়েটি অ্যাক্সিডেন্টের পর অভিকের সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছিল। অভিক তাড়াতাড়ি সমাদর করে তাকে এনে ঘরে বসালো। মেয়েটি বলল, তোমাকে দেখতে এলাম, কেমন আছো? অভিক স্বপ্নেও কল্পনা করেনি মেয়েটি তাকে আবার একবার দেখতে আসতে পারে। আন্তরিক আপ্যায়ন করে ঘরে ডেকে এনে বসালো অভিক। অভিকের ঘরে ধরে দারিদ্র্যের সুস্পষ্ট ছাপ দেওয়ালের নোনা খসে খসে পড়ছে, কিন্তু সেই দেওয়ালের ওপরেই অপূর্ব সুন্দর কয়েকটি হাতে আঁকা ছবি দেখে মেয়েটি জিজ্ঞেস করলো, কে এঁকেছে এই ছবিগুলি? অভিক লজ্জুক গলায় বলল, আমি। মেয়েটি বলল, কি কাণ্ড জানো, তোমার মানিব্যাগ সেদিন পড়ে গিয়েছিল ওখানে, আমি কুড়িয়ে এনেছিলাম। তোমাকে আর ফেরত দেওয়া হয়নি তাড়াহুড়োতে। ভাগ্যিস মানিব্যাগেতে তোমার কলেজের আইডি কার্ডটা ছিল। তোমার আর আমার তো সেম রেজিস্ট্রেশন ইয়ার। তুমি কবে পড়া শেষ করলে? কি নিয়ে পড়েছ? অভিক ক্লান্ত গলায় জবাব দেয়, পড়া তার হয়নি। ক্রমে ক্রমে কিছুটা দুঃখের আভাস তার সাংসারিক দৈন্যের কথাও সে বলে ফেলে। মেয়েটির মুখ ব্যথিত হয়ে ওঠে। একটু পরে গল্পগুজবের পর সে ওঠার আগে বলে, এক গ্লাস জল খাওয়াতে পারো? অভিক লজ্জিত হয়। মেয়েটিকে চা খাওয়ানো উচিত ছিল, কিন্তু অসুস্থ মা, সে নিজেও অসুস্থ। সে লজ্জিত হয়ে তাড়াতাড়ি জল আনতে যায়। জল নিয়ে ফিরে এসে দেখে মেয়েটি তার মানিব্যাগ নিয়ে কিছু একটা করছে। মেয়েটি বলে, তোমার মানিব্যাগটা কিন্তু বেশ সুন্দর। অভিক হাসে। ভেবে পায় না এই সাধারণ মানিব্যাগের মধ্যে এমন কি সুন্দর দেখল মেয়েটি। মেয়েটি চলে যেতে অভিকও বেরোয়। টাকার ব্যাগটা যখন খুঁজে পাওয়াই গেছে, কিছু ধার দেনা আছে, সেগুলো শোধ করা যাক। প্রথমে ঢোকে পাড়ার মোড়ে রমেনদার দোকানে, চা খায় 1 কাপ। একটা সিগারেট খাবে মনে করেও খায় না। মেয়েটির মুখ মনে পড়ছে। মেয়েটির নাম মল্লিকা। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। আর সিগারেট খাওয়ার ইচ্ছে নেই তার। মানিব্যাগ খুলে চায়ের দামটা দিতে গিয়ে অবাক অভিক। করে বেশ কয়েকটা 500 টাকার নোট। তখনই বুঝতে পারে মল্লিকা কেন তার ব্যাগটা হাতে নিয়েছিল। যা হোক, ফিরিয়ে দেওয়া যাবে। মল্লিকার ঠিকানা তো অভিক জেনেই নিয়েছে। পরের দিন দোকানের কাজকর্ম সেরে বিকেল শেষের মুখে মল্লিকাদের বাড়ি গিয়ে পৌঁছল। চমৎকার সাজানো বাড়ি, দোতলা, সামনে খুব সুন্দর করে রাখা আছে ফুলের বাগান। এদিক ওদিক তাকাতে তাকাতেই চোখে পড়ল মল্লিকাকে। বাগানে নিজের হাতে গোলাপের ডাল ছাঁটছে। অভিক ডাক দিল। অভিকের গলা শুনে মুখ তুলে তাকালো মল্লিকা। খুশিতে মুখটা ঝলমল করে উঠল। অভিককে সমাদরে ভিতরে নিয়ে গেল। অভিক বলল যে, দাও, আমি তোমার গাছের ডাল ছেঁটে দিচ্ছি। মল্লিকা তো প্রথমে কিছুতেই রাজি হলো না, কিন্তু তারপরে অভিকের হাতে কাঁচিটা দিয়ে ভিতরে চলে গেল। একটু পরে অভিকের বাবা এলেন। এসে সমাদরে নিয়ে গেলেন অভিককে ভিতরে। মল্লিকা অভিকের সাথে পরিচয় করে দিল তার মা বাবার। ভারী ভালো পরিবার। অভিককে তারা মুহূর্তে আপন করে নিলেন। মল্লিকা ঘুরিয়ে ঘুরিয়ে অভিককে গোটা বাড়িটা দেখাতে লাগলো। প্রত্যেকটা ঘর
সুন্দর আসবাবপত্র এবং ঘর সাজানোর জিনিস দিয়ে টিপটাপ করে সাজানো। মল্লিকার ঘরে গিয়ে বসলো দুজনে। ইতিমধ্যে মল্লিকার মা নিয়ে এলেন লুচি, তরকারি, মিষ্টি। ভীষণভাবে আপ্যায়িত হয়ে সেদিন ফিরে এলো অভিক। তার মনটা ভীষণ ভালো লাগছে। তারপর থেকে মল্লিকার টানে মল্লিকাদের বাড়ি প্রায় যায় অভিক। বই আনার ছুতো করে যায়, কিন্তু বইগুলো এনে সে মোটেই পড়ে না। বই পড়তে তার ভালো লাগে না, কিন্তু মল্লিকা তার মনকে দখল করে বসেছে। অভিকের খুব ইচ্ছে করে কোনো একটাভাবে নিজের উন্নতি করতে। অনেক ভেবে বঙ্গবাসী সান্ধ্য কলেজে ভর্তি হয়ে গেল অভিক। অভিকের কলেজে ভর্তির কথা শুনে মল্লিকা, মল্লিকার বাবা মা, তার মা ভীষণ খুশি। অভিক যদি এইভাবে এগিয়ে যায়, জীবনে উন্নতি করে, তাহলে তারা সবাই খুশি হবেন। পড়াশোনা, কাজের চাপ সব মিলিয়ে অভিক খুব ব্যস্ত হয়ে পড়ল। তবুও রাতের বেলা সে স্বপ্ন দেখে একটা সুন্দর জীবনের, মল্লিকাকে নিয়ে একটি সুন্দর সুখী জীবন। যদিও মল্লিকাকে এখনো বলে উঠতে পারেনি তার মনের কথা। ভাবে অভিক, চাক, যোগ্য হই মল্লিকার, তারপরে বলবো। ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরিয়ে গেল। সসম্মানে পাশ করেছে অভিক। সবাই দারুণ খুশি। অভিকও নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে ওঠে। আগে ভাবতো এই করবে ওই করবে। যখন দারিদ্র আর পারিপার্শ্বিকের চাপে সে একদম নুয়ে পড়েছিল, তখন আশা করা ছেড়ে দিয়েছিল। মল্লিকা আসার পর থেকে, কলেজে ভর্তি হওয়ার পর থেকে আবার একটু করে স্বপ্ন দেখতে শুরু করেছে সে। মাঝে কাজের চাপে সপ্তাহখানেক মল্লিকাদের বাড়ি যেতে পারেনি অভিক। প্রায় দিন 10 পরে যখন মল্লিকাদের বাড়িতে গেল, দেখল মল্লিকার বাবা বারান্দায় বসে আছেন। সাদর আহ্বান জানালেন তিনি অভিককে। এসো বাবা, এসো, এতদিন আসতে পারোনি? অভিক জানালো পড়াশোনার কাজে ব্যস্ত ছিল। কাকু বললেন, হ্যাঁ, পড়াশোনা করে তোমাকে অনেক উন্নতি করতে হবে। বসো, চা খাবে তো? আমি চা নিয়ে আসি বলে তিনি ভিতর থেকে বেশ খানিকক্ষণ পরে 2 কাপ চা আনলেন। আজকে চায়ে চুমুক দিয়ে অভিকের একটু অন্যরকম চায়ের স্বাদ লাগলো। কাকু নিজেই জানালেন চাটা তিনি নিজে করেছেন, হয়তো একটু অন্যরকম হতে পারে। অভিক অপ্রস্তুত, সাথে অবাকও। আপনি কেন? বাড়িতে কেউ নেই? তিনি বললেন, না, সবাই আছে। আসলে মল্লিকার বিয়ে ঠিক হয়ে গেল। আজ পাত্রপক্ষ কথা বলতে আসবে, পাকা দেখা হবে, দিনক্ষণ ঠিক হবে। অভিকের হঠাৎ সমস্ত দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। চোখে জল এসে যাচ্ছে। প্রাণপণে নিজেকে সামলাচ্ছে অভিক। ওদিকে কাকু কত কি বকে যাচ্ছেন, কিছুই মাথায় ঢুকছে না তার। কোনো ক্রমে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টায় সে ব্যস্ত। হঠাৎ কতক্ষণ পরে খেয়াল হলো মল্লিকা এসে দাঁড়িয়েছে। তাকে দেখে অভিকের চোখ ঝলসে গেল। দারুণ সুন্দর করে সাজানো হয়েছে আজ মল্লিকাকে। কতখানি শক্তি সঞ্চয় করে সে মল্লিকাকে শুভেচ্ছা জানালো তা একমাত্র অভিকই জানে। কাকু জানালেন পাশের পাড়ার ডাক্তারবাবুর ছেলেটি ফ্রান্স থেকে পড়াশোনা করে এদেশেই চাকরি করছে। ওদের থেকে বিদায় নিয়ে অভিক বেরোলো রাস্তায়। খুব মেঘ করেছে, বৃষ্টি আসবে এক্ষুনি। বলতে না বলতে বৃষ্টি শুরু হলো ঝমঝমিয়ে। অভিক এতক্ষণে বৃষ্টির আড়ালে কান্নার সুযোগ পেল। বৃষ্টির জল আর তার চোখের জল একাকার হয়ে গেল। সে কি খুব অন্যায় দাবি করেছিল? মল্লিকাকে সে বলে উঠতে পারেনি বটে, তবে মল্লিকাকে কি সে জীবনসঙ্গী হিসাবে পেতে পারত না? খুব বিষণ্ণ ভারাক্রান্ত মন নিয়ে অভিক বাড়ি ফিরল। সারা রাত ছটফট করল সে তার অতৃপ্ত যন্ত্রণায়। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল সকালের ঠান্ডা হাওয়ার স্পর্শে। অভিকের মনে হলো হঠাৎ, যা সে পায়নি তা নিয়ে আর দুঃখ করে লাভ নেই। যা সে পেয়েছে
মল্লিকার বন্ধুত্ব, মল্লিকার কাছ থেকে জীবনে বড় হবার শক্তি এবং ইন্সপিরেশন, তাই তার জন্য যথেষ্ট। সেটিকেই পাথেয় করে সে সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করবে, সুন্দর করে গড়ে তুলবে তার জীবন। বন্ধুরা, এই গল্পটির সার্থকতা এইখানে। হতাশ প্রেমিক হতাশায় ডুবে না গিয়ে নতুন করে জীবনকে ভালোবাসতে শিখল, নতুন করে জীবনে এগিয়ে যাবার রাস্তা খুঁজতে শিখল। জীবন তো এরকমই, প্রতি পদে পদে আমাদের সামনে একটা করে বাধার সৃষ্টি করে। আমরা সেই বাধাকে কাটিয়ে কাটিয়ে এগিয়ে যাই নতুন দিনের দিকে। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? যদি ভালো লাগে আমার এই গল্পটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। এরকমই আরেকটি সুন্দর গল্প শুনতে পাবেন, একটি নীল বোতাম, সেটি আমি ডেসক্রিপশন বক্সের নিচে কার্ডে দিয়ে দেব। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, আর এরকমই আরও অনেক গল্প শুনতে আমার চ্যানেলের প্লেলিস্টে যাবেন। এই ভিডিও নিচে যে বার আছে সেখানে ক্লিক করলেই চ্যানেলের হোম পেজ খুলে যাবে, সেখানে পাবেন প্লেলিস্টে আমি থরে থরে আপনাদেরই জন্য সাজিয়ে রেখেছি নানা স্বাদের গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, গোয়েন্দা গল্প। সেগুলোই শুনুন যতক্ষণ না নতুন গল্প আনছি। আজকে বিদায় দিন, নমস্কার।